আসসালামু আলাইকুম। আজকে পড়াবো এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে। এই চ্যাপ্টার থেকে পড়াবো। মানে তোমাদের কি কি আছে এখানে? বিন্দু আছে, সরলরেখাংশ, সরলরেখা, রেখা, এইগুলো সব রয়েছে। তো বিন্দু কি জিনিস? যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনো কিছুই থাকে না, তাকে বলা হয় বিন্দু। এখান থেকেই বোঝা যাচ্ছে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনো কিছুই নেই। তাহলে এটা কোনো মাত্রা নেই, দৈর্ঘ্যও নেই, প্রস্থও নেই, আর উচ্চতাও নেই, তিনটে মাত্রাই নেই। তাহলে এর মাত্রা হলো শূন্য বা মাত্রা নেই, যে কোনো একটা লিখতে পারো। রেখাংশ। এবার রেখাংশ কাকে বলে? রেখাংশ হচ্ছে, রেখা কাকে বলে? রেখা হচ্ছে যখন কোনো দুটো তল একসঙ্গে মিলিত হয় তখন একটা রেখা গঠন করে। যেমন আমার দেখো, সেটা সরল রেখাও হতে পারে, বক্ররেখাও হতে পারে। আমার এখানে এই একটা তল, এই একটা তল, দুটো তল রয়েছে। যখন এরা মিলিত হয়েছে, এই পোর্শনটায় মিলিত হয়েছে, তারা একটা রেখা গঠন করেছে। এই যে একটা রেখা। তাহলে যখন দুটো তল মিলিত হয় তখন একটা রেখা গঠন করে। এবার এই রেখার যদি নির্দিষ্ট দুটো বিন্দু থাকে, এই একটা আর এই একটা নির্দিষ্ট যখন বিন্দু রয়েছে, তখন এটাকে বলবো রেখাংশ। আর যদি দুটো তল যখন সমতল হয় তখন একটা সরল রেখা তৈরি হবে। আর তল দুটো যদি বক্রতল হতো, মানে টেরা বেঁকা হতো, তল দুটো যদি বক্রতল হতো, বা একটি সমতল একটি বক্রতল হতো, তখন কিন্তু একটা বক্ররেখা উৎপন্ন হতো। তাহলে বক্ররেখা কি করে উৎপন্ন হবে? দুটো বক্রতল মিলিত হলে বক্ররেখা উৎপন্ন হবে। এবার সেরকমভাবে সরল রেখাংশ কি হবে? সরল রেখার যখন নির্দিষ্ট দুটো প্রান্ত বিন্দু থাকবে তখন তাকে বলা হয় সরল রেখাংশ। রেখার একটা অংশ, তাকেই বলা হয় রেখাংশ। তাহলে বিন্দু কিরকম? এই যে এরকম, এটা হলো বিন্দু। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই। এই দৈর্ঘ্যের দিকেও নেই, প্রস্থর দিকেও নেই, আর উচ্চতার দিকেও নেই। এবার রেখা, রেখা এরকম হতে পারে, এরকম হতে পারে। তো এটা চলতেই থাকছে যখন, তখন তাকে বলা হয় রেখা। নির্দিষ্ট প্রান্ত বিন্দু নেই, এটা এখনো চলছে ওইদিকে, এটাও চলছে ওইদিকে, এখনো চলছে। তাহলে এটাকে বলা হয় রেখা। নির্দিষ্ট প্রান্ত বিন্দু নেই। এবার রেখার যখন একটা অংশ বলে দেওয়া হচ্ছে, এখান থেকে এতটা, তাকে বলা হয় রেখাংশ। তাহলে কোনো একটা রেখার অংশকে বলা হয় রেখাংশ, যার দুটো নির্দিষ্ট প্রান্ত বিন্দু রয়েছে, এখান থেকে এখান পর্যন্ত, বা এদের প্রান্তের যে বিন্দুগুলো থাকে সেই প্রান্ত বিন্দু রয়েছে, তাকে বলা হয় রেখাংশ। একটি সরল রেখা যত খুশি বড় হয়, দুদিকে যত খুশি বাড়ানো যায় একটা সরল রেখা। সরল রেখার বক্ররেখাটা কি? যখন কোনো বিন্দু চলার পথে, এই একটা বিন্দু যদি চলার পথে কোনো দিক পরিবর্তন না করে যদি সোজাই চলে, তখন একটা সরল রেখা তৈরি হবে। আর যদি একটা বিন্দু, এই বিন্দুটা চলার পথে যদি ক্রমশ দিক পরিবর্তন করে, তাহলে এই যে পথটা তৈরি হবে, সেই পথটা একটা বক্ররেখা হবে। তাহলে বিন্দু চলার পথ যদি ক্রমশ বিন্দু যদি চলার পথে ক্রমশ দিক পরিবর্তন করে, সেই পথটা হবে বক্ররেখা। আর পথ যদি মানে দিক পরিবর্তন যদি না করে, তাহলে হবে সরল রেখা। এবার সরল রেখা এই দুই দিকে যত খুশি বাড়ানো যায়। এবার সরল রেখা সম্বন্ধে আলোচনা করব। এবার সরল রেখার যে একটি অংশ, তা হলো সরল রেখাংশ। সরল রেখার এইখান থেকে এই পর্যন্ত একটি অংশ যদি নিয়ে নিই, তাহলে সেটা কিরকম দেখতে হবে? এরকম দেখতে হলো। তাহলে সরল রেখাংশের নির্দিষ্ট প্রান্ত বিন্দু আছে, নির্দিষ্ট প্রান্ত বিন্দু আছে। এই প্রান্ত বিন্দুগুলোকে নাম দিতে হবে, যে কোনো নাম দিলে, এ বি সি ডি, যে কোনো নাম দিতে পারবে। সরল রেখার নির্দিষ্ট প্রান্ত বিন্দু রয়েছে। কটা প্রান্ত বিন্দু রয়েছে? দুটো, এইদিকে একটা, এদিকে একটা। কিন্তু সরল রেখার একদিক, এই বিন্দু থেকে ওই দিকটা গোটাটা নিয়ে নিলাম, তাহলে কিরকম হবে? এই বিন্দু থেকে এদিকটা চলতেই থাকছে, কিন্তু এইদিকে একটা নির্দিষ্ট বিন্দু রয়েছে, তখন এটাকে বলা হবে রশ্মি। আর এটাকে বলা হয় সরল রেখাংশ।
আর এটাকে গোটাটাকে বলা হয় সরল রেখা। তাহলে রশ্মির দেখো একটি মাত্র প্রান্তবিন্দু রয়েছে, অপর দিকের প্রান্তবিন্দুটা নেই, ওদিকটা চলতেই থাকছে। এবার এই যে সরল রেখা, বক্ররেখা, এগুলোর শুধুমাত্র দৈর্ঘ্য রয়েছে, দৈর্ঘ্যে মাপা যায়। এই সরল রেখা, সরল রেখাংশ, রশ্মি, এগুলো শুধুমাত্র দৈর্ঘ্যটা মাপা যায়। প্রস্থ, প্রস্থ মানে কতটা চওড়া, এটা চওড়া এতটা, এটা এরকম তো নয়, চওড়া তো নেই, তাহলে চওড়াতেও নেই বা প্রস্থও নেই। আর উচ্চতা বা কতটা উঁচু সেটাও নেই, তাহলে প্রস্থ আর উচ্চতা নেই, শুধুমাত্র দৈর্ঘ্য রয়েছে। তাই সরল রেখা, সরল রেখাংশ, রশ্মি এগুলো সব একমাত্রিক। একটি মাত্র মাত্রা রয়েছে, তাই একমাত্রিক। এবার দেখো বিন্দু কাকে বলে, সেটা পেজ নাম্বার 162-তে বিন্দু বলে একটা ঘর কাটা আছে। সেটা হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ এতটাই কম যে সাধারণভাবে মাপা যায় না, এটা না লিখে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো কিছুই নেই তাকে বলা হয় বিন্দু। এই ছোট দাগগুলো এরকমভাবে লিখো না। তারপর রেখাংশ কাকে বলে, 162 পাতারই নিচের দিকটা করে দেখো, রেখার যখন দুটি প্রান্ত নির্দিষ্ট থাকে, এ বিটা লিখবে না। এ বি তুমি যদি নামটা সিডি দাও তাহলে তখন সিডি হয়ে যাবে, ইএফ দিলে ইএফ হয়ে যাবে, তাহলে এ বিটা এখানে ম্যাটার করছে না এখানে। তাহলে লিখবে রেখার দুটি প্রান্তবিন্দু যদি নির্দিষ্ট থাকে তখন তাকে বলা হয় রেখাংশ। আর রেখা কিভাবে উৎপন্ন হয় সেটা তো বললাম, যে দুটি তল যদি মিলিত হয় তাহলে রেখা উৎপন্ন হবে। হতে পারে সরল রেখা অথবা বক্ররেখা। রেখা কয় প্রকার হলো, তাহলে দুই প্রকার, একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। বক্ররেখা কেবলই বেঁকে বেঁকে যায়। তারপর দেখো 163 পাতায় একদম লাস্ট করে লাইনে একবারে লাস্ট করে লাইনে যেটা মেয়েটা বলছে যে একটি রেখা পেলাম যার কোনো প্রান্তবিন্দু নেই, তাকে বলা হয় সরল রেখা। ওটা একটু মনে রাখবে যে সরল রেখার কোনো প্রান্তবিন্দু নেই, ওর ভেতরে অনেক বিন্দু রয়েছে কিন্তু প্রান্তে বা ধারে, একদম ধার কোনটা, লাস্ট কোন বিন্দুটা সেটা তো বুঝতে পারছি না, কারণ সে তো চলতেই থাকছে, লাস্ট কোনখানে সেটা তো নেই। তাহলে সরল রেখার কোনো প্রান্তবিন্দু নেই। তারপরে নিচেরতেও লেখা আছে দেখো, সরল রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ এবং উচ্চতা নেই, তাহলে সরল রেখাংশ একমাত্রিক, শুধু একটা রয়েছে দৈর্ঘ্য, তাই একমাত্রিক, এই হিসাবে পড়বে। তারপর 165 পেজে দেখো যে তাহলে জানলাম রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে, রেখাংশেরও দৈর্ঘ্য আছে, যেটা আমি আগে বললাম, রেখাংশের শুধুমাত্র দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ ও উচ্চতা নেই, যেটা রেখাংশ, সরল রেখা সবারই, রশ্মি দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য আছে, প্রস্থ উচ্চতা নেই, তাই এটাও হলো একমাত্রিক। রেখা দুই প্রকার, একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। সরল রেখা আর বক্ররেখার সংজ্ঞাটাও মোটামুটিভাবে লেখা আছে পেজ নাম্বার 166-তে। একটি সরল রেখার একটি বিন্দু থেকে অপর বিন্দু যেতে কোনো পরিবর্তন হয় না। তাহলে যে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে যেতে না, এইভাবে বলা যাবে না, আচ্ছা এইভাবে বলা যাবে না, আমি যেভাবে বললাম ওইভাবেই বলো। এটা তবু একবার রিডিং পড়ে রাখবে অবশ্যই, যে ব্লু লাল যেগুলো দেওয়া থাকে ঘরের মতো করে সেইগুলো নিশ্চয়ই হাইলাইট করে রাখা হয়েছে, তো ওগুলো একবার করে পড়ে নেবে। যে সরলরেখার এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন করতে হচ্ছে না, কারণ সেটা তো সরল রেখা, সোজা একই মুখে চলে যাচ্ছে। বক্ররেখাকে ক্রমাগত তাহলে একটা বিন্দুকে দিক পরিবর্তন করতে হচ্ছে। একটা সরল রেখা আর একটা সরল রেখাকে কটা বিন্দুতে ছেদ করে,
এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা যাচ্ছে এরকম ছেদ করবে। এটা যদি অনেক বাড়িয়ে দিই, সরলরেখা মানে সে তো বাড়তেই থাকছে, কোনো এক সময় তাহলে ছেদ করে যাবে। বা যদি এই রকম হয়, এটাকে আরো বাড়ালে অনেক কাছে আসতে থাকছে, আরো বাড়ালে তাহলে কোনো এক সময় ছেদ করে যাবে, ছেদ করে এটা উপরের দিকে হয়ে যাবে, এটা নিচের দিকে হয়ে যাবে। যেমন এটার ক্ষেত্রে হয়েছে। সবচেয়ে বেশি কিন্তু একটা বিন্দুতেই ছেদ করতে পারে, এর চেয়ে বেশি ছেদ করতে পারে না। এবার যদি দুটি সরলরেখা এরকম পরস্পরকে যদি কখনোই ছেদ না করে, যদি এরকম হয়, দুটোর মধ্যে দৈর্ঘ্য সবসময় সমান হয়, দুটো সরলরেখার যে কোনো দুটো বিন্দুর লম্ব দৈর্ঘ্যটা পরস্পর সমান, তাহলে তখন কি হবে, সেই দুটি সরলরেখাকে বলা হয় পরস্পর সমান্তরাল সরলরেখা। আর এরা পরস্পর ছেদ করে যাচ্ছে, তাই এদেরকে বলা হয় পরস্পর ছেদী সরলরেখা বা অসমান্তরাল সরলরেখা। সমান্তরালের মতো হচ্ছে না, তাই এটা অসমান্তরাল সরলরেখা। আর এটা হলো সমান্তরাল সরলরেখা। যারা যে দুটো সরলরেখা পরস্পরকে কখনোই ছেদ করবে না, তারা হলো সমান্তরাল সরলরেখা। ডেফিনেশন আসতেই পারে, মানে সংজ্ঞা আসতেই পারে। সংজ্ঞা এলে যে সমান্তরাল সরলরেখা কাকে বলে এবং একটা চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও। তাহলে চিত্র একটা আঁকলে বুঝিয়ে দিলে হয়ে গেল। চিত্রটা কিভাবে আঁকলে, তোমার যেটা স্কেল রয়েছে, স্কেলটাকে এভাবে বসিয়ে একটা এদিকে আর একটা ওই দিক দিয়ে রেখাটা টেনে দিলেই হয়ে যাবে। কিন্তু এবার দেখবো দুটো বক্ররেখা পরস্পরকে কটা বিন্দুতে ছেদ করছে। দুটো সরলরেখা পরস্পরকে সর্বাধিক একটা বিন্দুতেই ছেদ করতে পারছে। যেরকম ধরনেরই সরলরেখা হোক না কেন, সর্বাধিক একটা বিন্দুতে, আর সবচেয়ে কম ছেদ করতে পারছে না। তাহলে সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করছে। আর বক্ররেখার ক্ষেত্রে সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করছে তা দেখি একবার। বক্ররেখা হচ্ছে যে রেখা কেবলই বেঁকে বেঁকে যাচ্ছে, সেটাই হলো বক্ররেখা। তাহলে এই বক্ররেখাটা একটা এরকমও আঁকতে পারি, যেমন হোক আঁকলাম, আর একটা এই দিক বরাবর যাচ্ছে। তাহলে পরস্পরকে কটা বিন্দুতে ছেদ করেছে, একটা এইখানে ছেদ বিন্দু পেয়েছি, আবার এইখানে একটা ছেদ বিন্দু পেয়েছি, আবার ওইদিকে একটা ছেদ বিন্দু পেয়েছি, তাহলে তিনটি ছেদ বিন্দু পেয়েছি। কিন্তু দুটো বক্ররেখা যদি এইরকম হতো, তাহলে কটা ছেদ বিন্দু পাওয়া যেত, আর একটা এরকম রয়েছে। তাহলে এটা যদি চলতেই থাকে, এখনো যদি চলতেই থাকে, তাহলে এখনো অনেক জায়গায় ছেদ করেই যাবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, আরো চলতেই থাকবে। তাহলে দুটো বক্ররেখা পরস্পরকে কটা বিন্দুতে ছেদ করতে পারে, এর কোনো সীমানা নেই, যত খুশি বিন্দুতেই ছেদ করতে পারে। একটা, দুটো, কোনো মাপ নেই। এরপর একটা জিনিস দেখায়, দুটো বিন্দুর মধ্যে সবচেয়ে কম দূরত্ব কোনটা। মনে করো তোমাদের দুটো জায়গা আছে, একটা হচ্ছে বর্ধমান, একটা কলকাতা। ধরো বর্ধমান একটা স্টেশন, এই পয়েন্টটা দিয়ে বোঝাচ্ছি, আর একটা কলকাতা এই পয়েন্ট বা বিন্দু দিয়ে বোঝাচ্ছি। তাহলে সবচেয়ে কম আমি কোন রাস্তা দিয়ে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, বা সবচেয়ে কম রাস্তা কোনটা হবে। কেউ গেল এইটা দিয়ে, কেউ যেতে পারো ওইটা দিয়ে, কেউ আবার এই দিক দিয়ে বেঁকে 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 যেতে পারে, কেউ আবার অনেক দূর দিয়ে যেতে পারে। কিন্তু সবচেয়ে কম রাস্তা কোনটা হবে, এদের মধ্যে বরাবর যদি সংযোজক রেখাটা পায়,
সংযোজক রেখা বা সরল রেখা, এটা একটা সরল রেখা পাবো, এদের মধ্যেকার যে সংযোজক সরল রেখা পাবো সেইটা দিয়ে সবচেয়ে দূরত্ব কম হবে। তাহলে এক্ষেত্রে একটা কোয়েশ্চেন আছে, দেখো পেজ নাম্বার 166-তে, পেজ নাম্বার 166-তে উপরের দিক থেকে যে লাল নীল ছকগুলো রয়েছে, তারপরে যে দুটো 2 নম্বর লাইনে কি, আচ্ছা তার পরের লাইনগুলোতে কি দেখো, এবার দেখি দুটো বিন্দু দিয়ে কতগুলো বক্ররেখা আঁকতে পারি। এই যে দুটো বিন্দু দিয়ে কতগুলো বক্ররেখা হচ্ছে, এই যে অনেক বক্ররেখা হচ্ছে। দুটো বিন্দু দিয়ে কিন্তু সরলরেখা একটাই হবে, একটাই সরলরেখা টানা যাবে। আমি যদি এই বরাবর টানতে যাই, একটা বিন্দু দিয়ে যাবে, একটা বিন্দু দিয়ে যাবে না। এই বিন্দু এই বরাবর টানতে গেলে একটা বিন্দু দিয়ে যাবে, একটা বিন্দু দিয়ে যাবে না। কিন্তু বক্ররেখার ক্ষেত্রে যত খুশি বক্ররেখা আঁকা যায়। তারপরে কি লেখা আছে, আবার দুটো বিন্দুর সংযোজক রেখাংশগুলোর মধ্যে ক্ষুদ্রতম, এই যে দুটো বিন্দুর সংযোজক রেখাংশগুলোর মধ্যে ক্ষুদ্রতম কোনটা, সরল রেখাংশটা হলো ক্ষুদ্রতম, সরল রেখাংশটা হবে ক্ষুদ্রতম। এখানে গুলো একটু মনে রাখার চেষ্টা করবে। তারপরে কি লেখা আছে, যে এবার দেখি দুটি সরলরেখা কতগুলি বিন্দুতে ছেদ করে। দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে, তারা কটা বিন্দুতে ছেদ করবে, একটা বিন্দুতেই ছেদ করবে, দেখালাম। দুটো বক্ররেখা পরস্পরকে ছেদ করলে কটা বিন্দুতে ছেদ করবে দেখি, ওই যে আঁকা আছে। তাহলে ও ক্ষেত্রে গুনে গুনে দেখলে এখনো যদি ওই রেখা যেহেতু, সেহেতু আরো ওটা বাড়তেই থাকবে রেখাগুলো, তার মানে ছেদ ছেদ বিন্দুর পরিমাণও বাড়তে থাকবে। পরস্পর সমান্তরাল সরলরেখা কাকে বললাম, সেটা লেখা আছে 167 পাতায়, যে একই সমতলে দুটো সরলরেখা পরস্পরকে যদি কখনো না ছেদ করে তাদের বলা হয় সমান্তরাল সরলরেখা। নিচের দিকেও যেটা লাল বক্স করা আছে ওখানেও লেখা আছে যে একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা যদি পরস্পর মিলিত না হয় তখন তাদের বলা হয় সমান্তরাল সরলরেখা। আর যদি পরস্পরকে ছেদ করে, আর যদিটা যখন সমান্তরাল সরলরেখা লেখা হচ্ছে তারপর ওটা লেখা হচ্ছে, সেজন্য আর যদি লিখেছে। তাহলে তোমাদেরকে পরস্পর ছেদি সরলরেখা লেখার জন্য কি লিখতে হবে, একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা পরস্পর যদি মিলিত হয় বা পরস্পরের যদি ছেদ করে তবে তারা পরস্পর ছেদি সরলরেখা। তাহলে এইটাকে ওইভাবেই বলতে হবে যেভাবে সমান্তরাল সরলরেখা প্রথমটা বলেছো। যদি না হয়, এই কথাটা একটু অল্প শর্টে বলা হচ্ছে, যেহেতু একটা বলা হয়েছে বলে অপরটাকে শর্টে বলা হচ্ছে। এরপর কি আছে, স্কেলের সাহায্যে মাপি 9, 9.5 এগুলো অঙ্কন করি। আমার ক্ষেত্রে বলা সম্ভবও হবে না। মনে করো স্কেল একটা আঁকি,
আচ্ছা দেখো, এরকম যদি মনে করো যে বলা হয়েছে যে 3.7 অঙ্কন করো, 3.7 সেন্টিমিটার সরল রেখাংশ অঙ্কন করো, তাহলে এরকম ভাবে স্কেলটা বসালে খাতাতে, দিয়ে শূন্য এখানে একটা বিন্দু দিলে, আর 3.7 মানে এই যে 3 বড় করে যে দাগটা দেয়া থাকলো আর তার নিচে 3 আছে, তাহলে 3.7 মানে এবার ছোট ঘরগুলো 7 ঘর গুনবো, 1 2 3 4 5 6 7, এই বড় পর্যন্ত সবসময় 5, 1.5 2.5 3.5, এটা 4.5, এটা 0.5, 5 6 7, তাহলে 3.7। এবার এইখানটা একটা বিন্দু বসালাম আর এইখানে একটা বিন্দু দিয়ে এই বরাবর একটা সংযোজক সরল রেখা টেনে দেবো, সংযোজক যে রেখাটা টেনে দেবো সেটাই হয়ে যাবে একটা সরল রেখা। তাহলে 3.7 এভাবে আঁকা হলো। সেমিকে অনেক সময় সিএম দিয়েও লেখা যায়, সি দিয়ে সেন্টি, এম দিয়ে মিটার, আর সেমিটাকেও পুরো ভাঙলে সে দিয়ে সেন্টি আর মি দিয়ে মিটার। তারপর পেজ নাম্বার 171-তে যেগুলো আছে, পেজ নাম্বার 170-তে যেগুলো আছে সেগুলো অবশ্যই করবে। আর 4-এর দাগে যেগুলো আছে, এ বি এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, বিসি এর দৈর্ঘ্য কত, সিডি ডি এ এগুলো কত সেন্টিমিটার, প্রত্যেকটা মাপ করবে স্কেলের সাহায্যে মাপ করে লিখবে। ওটা হলো একটা রম্বাসের চিত্র, নিচেটা হচ্ছে একটা ত্রিভুজের চিত্র, ওটাতেও সেরকম করবে। তারপর এখানে রশ্মি, পেজ নাম্বার 171-তে রশ্মি কাকে বলে সেটা লেখা আছে। রেখাগুলোর মধ্যে একটি যার প্রান্তবিন্দু রয়েছে এবং অপর প্রান্তবিন্দু নেই, এই রকম রেখাকে বলা হয় রশ্মি। তাহলে যে রেখার একটি মাত্র প্রান্তবিন্দু রয়েছে, অপর প্রান্তবিন্দু নেই, তাকে বলা হয় রশ্মি। আগে দেখিয়েছি। রশ্মি কোথা থেকে আসে, মনে করো একটা টর্চ লাইটের একদিক থেকে যাচ্ছে, তাহলে ওই যখন ওই লাইটের ওইখান থেকে যাচ্ছে ওই পয়েন্টটা রয়েছে, আর কত দূর যাচ্ছে, অনেক দূর যায় লাইট, আলো অনেক দূর যায়, তো তাহলে সেক্ষেত্রে আলো অনেক দূরই যায় কিন্তু খুব আস্তে 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 কি হয়ে যায়, ক্ষীণতর থেকে ক্ষীণতর এরকম হতে থাকে, যার জন্য দেখা যায় না, কিন্তু খুব অল্প হলেও যায়, সেজন্য তাদের লাস্ট প্রান্তবিন্দুগুলো থাকে না। তাহলে পেজ নাম্বার 171-তে লাস্ট যে ছকটা আছে সেটাও ভালোভাবে করবে। আমি যেটা বলে দিলাম, সরল রেখার প্রান্তবিন্দু নেই, দৈর্ঘ্য মাপা যায় না। সরল রেখার যেহেতু দুটো প্রান্তবিন্দু থাকতে হবে তবে তো দৈর্ঘ্যটা মাপবে। এই যে একটা স্কেল দিয়ে কখন দৈর্ঘ্য মাপতে পারবে, যখন এই একটা প্রান্তবিন্দু আর এই একটা প্রান্তবিন্দু পেলে, দিয়ে এখানে আর এখানে বসালে, দিয়ে মাপ করে পেলে 0 থেকে 5 পর্যন্ত, তাহলে এই দুটো প্রান্তবিন্দুকেই চায়, নাহলে কি করে পাবে। তাহলে কার কার দৈর্ঘ্য মাপা যায় না, সরল রেখা দুদিকেই বেরিয়ে যাচ্ছে, এর দৈর্ঘ্যটাও মাপা যায় না। রশ্মি একদিক থেকে শুরু হয়েছে অপর দিকে ওটা চলতেই থাকছে, এটা দৈর্ঘ্যটা মাপছি একটা স্কেল নিয়ে, মাপতেই থাকবো, তাহলে এটারও মাপা যায় না, রশ্মিরও দৈর্ঘ্য মাপা যায় না। মাপা যায় শুধুমাত্র রেখাংশ বা সরল রেখাংশ, এখান থেকে এতটা দৈর্ঘ্যটা, দুটো নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে, আমি স্কেল নিয়ে মেপে নিলাম, এটা চলতেই থাকছে, আমি কি করে মাপবো, এটা তো দুদিকেই চলতে থাকছে, আমি ওটা মাপতে পারবো না। তাহলে দৈর্ঘ্য কি কি ক্ষেত্রে মাপা সম্ভব, কি কি ক্ষেত্রে সম্ভব নয়, কাদের প্রান্তবিন্দু আছে কাদের প্রান্তবিন্দু নেই, সেটা থাকলেই অবশ্যই করতে পেরে যাবে। আর এগুলোকে কি নামে কি কি ভাবে নাম দেয়া যায়, মনে করো এখানে দিয়েছি এ আর এখানে দিয়েছি বি, প্রান্ত তো বিন্দু নেই যে প্রান্তে এখানটায় এ বি লিখবো, তো প্রান্ত বিন্দু নেই, মাঝে দুটো বিন্দু নিয়েছি। তাহলে সরল রেখাকে কিভাবে প্রকাশ করা হয়, এ বি, আর সরল রেখার যেহেতু দুদিকেরই প্রান্ত বিন্দু নেই, এরকম ভাবে এঁকে দেওয়া হলো এ বি। এটা যদি সি, এই প্রান্তের নামটা সি দিই, আর এখানে প্রান্ত বিন্দু নেই, এই মাঝখানটায় একটা দিয়ে দিচ্ছি ডি, সিডি। সিডি রশ্মিকে কিভাবে চিহ্নিত করা যায়, সি এর একদিক থেকে ডি এর অন্য দিকে তীর চিহ্নটা চলে যাচ্ছে, মানে যেমন ছবিটা তেমনই মাথায় ছোট করে আঁকা হচ্ছে। এটার দুটো প্রান্তবিন্দু আছে, আমি এগুলো বড় বড় করে ফেলেছি প্রান্তবিন্দুগুলো বড় দেখাচ্ছি বলে। মনে করো এটা আছে এক্স আর এটা আছে ওয়াই, তাহলে এক্স ওয়াই এই সরল রেখাংশটা আঁকার জন্য এক্স ওয়াই লিখলে আর মাথায় এটা সরল রেখাংশ বোঝালো। তাহলে কিভাবে চিহ্নিত করা হয় বা কিভাবে প্রকাশ করা হয়।
এরপর তোমাদের কি আছে, যেটা তোমাদের পেজ নাম্বার 164-তে আছে, সমবিন্দু সরলরেখা আর সমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু কাদের বলে। এটা কিন্তু মনে রাখবে, অনেকে ভুলভাল করে দাও, সমবিন্দু আর সমরেখ বিন্দু দুটো আলাদা করে দাও। সমরেখ মানে একই রেখাতে অনেক কটা বিন্দু, সমরেখ একই রেখাতে অনেক বিন্দু, আর সমবিন্দু মানে সবকটা রেখা মিলে একটা বিন্দু যে গঠন করেছে সেই বিন্দুটা হলো সমবিন্দু। তাহলে যখন বলা হবে যে সমবিন্দু কাকে বলে ও চিত্র সহ দেখাও, তখন চিত্র সহ দেখাতে হবে। এবং প্রত্যেকটা যে সরলরেখাংশ অঙ্কন করলে সেই সরলরেখাংশগুলো অবশ্যই স্কেলের সাহায্যে অঙ্কন করবে, আর প্রতিটাতে নাম দেবে, এ বি সি ডি এরকম নাম দিলে। তাহলে সমবিন্দু কাকে বলে? কয়েকটা সরলরেখা বা সরলরেখাংশ পরস্পর একটি বিন্দুতে মিলিত হলে, একটা বিন্দুতেই, দুটো তিনটে বিন্দুতে নয়, আর একটা রেখা এইভাবে চলে গেল, তাহলে এই একটা দুটো বিন্দুতে মিলিত হলো তা নয়। তাহলে তিন বা ততোধিক তিনটি সরলরেখা বা তার চেয়ে বেশি সরলরেখা যদি একটি বিন্দু দিই সবাই ছেদ করে, একটি বিন্দুতে ছেদ করে, তখন তাকে বলা হয় সমবিন্দু সরলরেখা। এটা হলো সমবিন্দু, এই বিন্দুটা হচ্ছে সমবিন্দু। আমি বললাম যে প্রত্যেকটা সরলরেখা স্কেলের সাহায্যে অঙ্কন করবে, এবং যদি সরল রেখা হয়ে যায় তাহলে অ্যারো দেবে, আর যদি সরল রেখাংশ অঙ্কন করো তাহলে অ্যারোটা দেবে না। এই লাস্ট পজিশনে এ, লাস্ট পজিশনে বি, এইটার সি, ডি, এটার ই, এফ এভাবে নাম দিলে, মাঝখানেরটা ও এভাবে নাম দিলে। এই যে বিন্দুটা পাওয়া গেল এটা হলো সমবিন্দু, আর এই বিন্দুটার জন্য যে রেখাংশগুলো বা সরলরেখাগুলো পাওয়া যাচ্ছে সেই সরলরেখাগুলোকে বলা হয় সমবিন্দু সরলরেখা। এই বিন্দুটা হলো সমবিন্দু, আর সমবিন্দু দিয়ে গেছে যে রেখাংশ কটা বা রেখা কটা তাদের বলা হয় সমবিন্দু সরলরেখা বা সমবিন্দু সরলরেখাংশ। এরপর দেখাবো সমরেখ বিন্দু কাকে বলে। তাহলে সমরেখ বিন্দু কাকে বলে? যখন দুই নয় তিন বা ততোধিক বিন্দু, তিনটের বিন্দু যদি, এই তিনটে বিন্দু যদি একটা সরলরেখার মধ্যে, একটা যদি এরকম স্কেল দিয়ে সরলরেখা টানি, একটা সরলরেখার মধ্যে তিনটে বিন্দু যদি অবস্থিত হয়, বিন্দুগুলোকে বোঝানোর জন্য এরকম ভাবে একটু লম্বা লম্বা দাড়ি টেনেছি, তোমরা লম্বা লম্বা করবে না, আমি দূর থেকে বোঝানোর জন্য একটু লম্বা লম্বা করলাম। বিন্দু তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয় না, এতটা লম্বা তো হয় না, বিন্দু এরকম জাস্ট একটা ফুটকি। তাহলে এই বিন্দু আর এই বিন্দু একটা সরলরেখাতে দিয়ে যখন যাবে তখন তাকে বলা হয় সমরেখ বিন্দু। তাহলে সমরেখ বিন্দু কাকে বলে? ডেফিনেশন কি, সংজ্ঞা কি? তিন বা ততোধিক বিন্দু যদি একটি সরলরেখাংশের উপর থাকে, অবস্থান করে, তখন তাকে বলা হয় সমরেখ বিন্দু। সেই বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলা হচ্ছে, আর যে সরলরেখা পাওয়া যাচ্ছে সেটাকে সমরেখ বিন্দু সরলরেখা। আর অসমরেখ তাহলে কি হবে? যখন তিনটে বিন্দু একটা সরলরেখার মধ্যে অবস্থান করছে না, একটা বিন্দু এইখানে, একটা বিন্দু এই নিচে চলে গেছে, আর একটা উপরে, তাহলে এই দুটো বরাবর টানা যাচ্ছে, এই দুটো বরাবর টানা যাচ্ছে, কিন্তু স্কেলটা তো আর এই দিকে যাচ্ছে না, এইভাবে টেনে এইভাবে আঁকা যাচ্ছে না, বা এইভাবে ধরলেও স্কেলটা এইটাই যাচ্ছে না,
তাহলে তিনটি বিন্দু বা তিনটে বা তিনের বেশি বিন্দু যখন একটি সরলরেখার উপর থাকছে না, অবস্থান করছে না, তখন সেই বিন্দু তিনটিকে বলা হয় অসমরেখ বিন্দু। তাহলে এই পর্যন্ত খুব ভালোভাবে করবে। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।